তারেক রহমান একটা বিপদেই পড়ে গেল, সমস্যায় পড়ে গেল। আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা এখন সরকার কিন্তু একটা সমস্যায় পড়ছে, কথাটা বুঝেন। আওয়ামী লীগ এমন একটা জিনিস যে কি জিনিস রে ভাই, তারা এদেরকে খাইয়া আপনার গলায় আটকে যাবে, গেছে আটকে, নিচেও নামতেছে না, উপরে উঠতেছে না। তাহলে যার গলায় আটকিবে সমস্যাটা তো তারই। এনসিপি জামাত ফাল পারতেছে নিষিদ্ধ করার জন্য। এই একটা অদ্ভুত কাম করে গেছে, হলো পেঁচটা লাগাই গেছে হলো শুধু ইউনূস, ডক্টর ইউনূস। সে তো হলো আবার মহাসুদ করে লোক, তার নিয়ে ভিডিও আবার পরে একটা কোনো নেই, তার সম্পর্কে তার কিছু বলার নাই। এই পৃথিবীতে টাকার জন্যে এমন কিছু নাই যে সেটা করতে পারে না। তার নীতি নাই, আদর্শ নাই, চরিত্র নাই, পরিবার নাই, সে কোনো মানুষই না, সে কোনো মানুষের জাতি না। ডক্টর ইউনূস কোনো মানুষের জাতি না। কাজে ওকে নিয়ে ধরেই হবে পরে আর একটা ভিডিওতে। আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি, কথাটা বুঝছেন আপনারা একটু। ওটা হলো ভারত বাংলাদেশে কেন আওয়ামী লীগকে চাই আপনারা জানেন কেউ? জিয়াউর রহমান যখন এই দেশে ছিল, ভারত জিয়াউর রহমানের সাথে কাজ করছে, কোনো আপত্তি করে নাই। এরশাদ যখন এই দেশে ছিল, এরশাদের সাথে সরকার কাজ করছে, কোনো আপত্তি করে নাই। 91 বিএনপি ছিল, কাজ করছে না। 96 2000 সালের পরে এসা প্রেক্ষাপটটা, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হয়েছে কি পরিবর্তন আমি বলছি শুনেন। ভারতের এই যে 7 সিস্টার, আরো অনেক প্রদেশ আছে ভারতে, তো 24-25টা প্রদেশ, বিশাল রাষ্ট্র। বাংলাদেশের সমান 24টা আরো প্রদেশ আছে। তাদের কিছু কিছু প্রদেশ তারা সশস্ত্র লড়াই করতেছে দীর্ঘদিন থেকে স্বাধীনতার জন্য। আমরা বাংলাদেশ যেমন স্বাধীনতা অর্জন করেছি লড়াই করে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। কিন্তু ভারত যদি সহযোগিতা করতে না করতো, তাহলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হইতো না। যতই লড়াই করেন আপনারা, যতই বাহাদুরি করেন, একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করিয়া একটা দেশ স্বাধীন করা একটুখানি কথা না। যদি সম্ভব হইতো তাহলে আসাম স্বাধীন হয়ে যেত, ভারতের 24টা রাষ্ট্র 24 টুকরা হয়ে যেত। কিন্তু একটা প্রদেশও ভাঙে নাই, কারণ তাদেরকে যদি আবার বাংলাদেশের ছোট গরিব দুর্বল রাষ্ট্র পারবে না, তারপরেও অনেক ব্যাপার আছে, পারবেও। আজ যদি আসামকে পাকিস্তান ওইভাবে, ভারত যেভাবে 1971 সালে পূর্ব পাকিস্তানকে সাহায্য করছিল, সেইভাবে যদি এখন আসামকে সাহায্য করে পাকিস্তান, ডাইরেক্ট সহযোগিতা করতে পারে, তাহলে আসাম স্বাধীন হয়ে যাব। বাংলাদেশ স্বাধীন হইতে 9 মাস লাগছে, 1 বছর লাগবো বা 6 মাস লাগবো, আসাম স্বাধীন হয়ে যাব। নাগাল্যান্ড স্বাধীন হয়ে যাব, কাশ্মীর স্বাধীন হয়ে যাব। ভারত যেভাবে বাংলাদেশকে ডাইরেক্ট সৈন্য দিয়া, অস্ত্র দিয়া, আশ্রয় দিয়া, টাকা দিয়া সাহায্য করছিল, এই সহায়তা যদি পাকিস্তান করে, তাহলে কাশ্মীর স্বাধীন হয়ে যাব, আসাম স্বাধীন হয়ে যাব, 7 সিস্টার ভেঙে দেব। কথাটা বুঝছেন? বাংলাদেশেরও ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? ডালমে কুচ কালা হাই। এখন বাংলাদেশ যদি আসামের যারা যোদ্ধা, গেরিলা, স্বাধীনতাকামী যোদ্ধা লড়াই করতেছে,
তাদেরকে যদি বাংলাদেশ আশ্রয় দেয় গোপনে, বাংলাদেশের ৪,৫০০ কিলোমিটার বর্ডার চারিদিকে ভারতের দিকে। ঘটনাটা এইখানেই প্যাঁচটা খাইছে। ২০০১ থেকে ২০০৫-এ বাংলাদেশে ভারতের উলফা, আসামের উলফা যোদ্ধারা বাংলাদেশের পাহাড়ে ট্রেনিং নিতেছিল। আর এই ট্রেনিংগুলো করাইতেছিল বাংলাদেশ সেনাবাহিনীর, আমরা যতটুকু জানছি, যে কর্নেল হাসিনুরের ফিল্ড মানে কোর্ট মার্শাল হয়েছিল। সেই কোর্ট মার্শালে 4 বছর সাজা হয়েছিল, চাকরি গেছিল, আজীবনের জন্য ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হয়েছিল। তো সেই কর্নেল হাসিনুর সহ তারপরে হাসান সোহরাদ্দি আরেকজন বড় অফিসার, আর একজন হলো মেজর জিয়ার কিন্তু মাথার দাম আমেরিকাও ঘোষণা করছিল। সে গায়েব হয়ে আসছিল শেখ হাসিনার পুরো আমল। এরা ট্রেনিং দেওয়া হয়তো হলো হিজবুত তাহিদ, আর হলো হরকাতুল জিহাদ পাহাড়ে, আর হলো ভারতের যারা গেরিলা ট্রেনিং স্বাধীনতাকামী যোদ্ধা যারা আছে, আসামের, নাগাল্যান্ডের, কাশ্মীরের, এদেরকে ট্রেনিং দেওয়া হতো। এবং ট্রেনিং দেওয়ার সময় উলফা নেতা, আসামের প্রধান নেতা যিনি, উনি পরেশ বড়ুয়া, উনি বাংলাদেশে ছিল ওই সময়। ট্রেনিং দেওয়ার পরে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ল 2004 সালে, সম্ভবত বিএনপি ক্ষমতায় ধরা পড়ে গেল। তখন ওই জেটি ঘাটের, চট্টগ্রাম বন্দরের যে জেটিতে ট্রাক ধরা পড়ছিল 10 ট্রাক অস্ত্র, সার কারখানার গেট, ওটা যেটি শিল্পমন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী বাংলাদেশে। ভাই, যদি এই 10 ট্রাক অস্ত্র ভারতে যাইতে পারত, কি খেলাটা হইতো। 10 ট্রাক যদি আসামের উলফা গেরিলাদের হাতে এই অস্ত্রটা যাইতো, একটা চালান, পাশাপাশি যদি আরো 2-1টা চালান যাইতে পারত, তখন বাবর ছিল বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী। একটা দেশের সরকার যদি সুযোগ না দেয়, তাহলে কি এইভাবে 10 ট্রাক অস্ত্র প্রকাশ্য যাইতে পারে? ছিল সরকার। এইটা ধরা পড়ার পরে ভারতের মাথা ভাং 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 করে ঘুরিয়ে গেছিল। হাই হাই, হোক আমরা সারা, এটা তো পাকিস্তান করতেছে। যেহেতু পাকিস্তান, আমরা 71-এ বাংলাদেশকে সাহায্য করছিলাম, এখন তো পাকিস্তান আমাদের ভারত ভাঙার টুকরা টুকরা করে দেওয়ার জন্যে এইভাবে এই প্ল্যান করছে। তারপর থেকেই, তারপরে তো 1-11 এলো, 1-11 পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। এই তো ভারত তাদের নিজের ভারত মাতাকে অখণ্ড রাখার জন্যে তারা এই আওয়ামী লীগকে চায় বাংলাদেশে। যে আওয়ামী লীগ কিন্তু পুরা নির্মূল করছে, এটা সবাই জানে, এবং ভারতের গোয়েন্দা সংস্থা দেশে আছে, তারাও জানে। আওয়ামী লীগ একেবারে পুরা নিউট্রাল করছে। এখানে আর কোনো ভারতীয় উলফা, নাগাল্যান্ডের, কাশ্মীরের, বা এই যে জঙ্গি বাংলাদেশের হরকাতুল জিহাদ, তারপরে হলো আরো যারা আছে হিজবুত তাহিদ, সরকার খুব স্ট্রিক্টভাবে এগুলো বন্ধ করে দেয়। এই শেখ হাসিনার আমলে 15টা বছর ভারত নিশ্চিন্তে ঘুমাইছে, এবং বাংলাদেশে ওপেনে সরকারের সাথে
তারা পর্যবেক্ষণ করার সুযোগ পাইছে যে দেখো আমার দেশে ভারতের বিরুদ্ধে এখানে কোনো, দেখো উলফা বলো, গেরিলা বলো, জঙ্গি বলো, কোনো তোমরা তদন্ত করে দেখো। তারা ফিল্ডে থেকে ডিউটি করছে এবং তারা সন্তুষ্ট ছিল। তাহলে বাংলাদেশে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাদের পাকিস্তান হয়ে গেল। ভারতের রিস্ক আছে, ভারতের এই স্বাধীনতা কামীদের যদি আশ্রয় দেয়, অস্ত্র দেয়, সুযোগ দেয়, খালি অস্ত্র যা লাগে পাকিস্তান তো দেব, খালি বাংলাদেশের ভূখণ্ডটা ব্যবহার করতে দেয়, ট্রেনিং দেওয়ার মতো পাহাড় আছে আমাদের অনেক, সুযোগ দেয়, তাহলে তো খান খান হয়ে যাবো গা ভারত। এই কারণে ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাইতেছে এবং নাক গলাইতে তারা বাধ্য তাদের নিজের স্বার্থের কারণে, যে বাংলাদেশের যে সরকারটা থাকবে তার সাথে ভারতের সুসম্পর্ক থাকতে হবে, না হলে পুরা বর্ডার ভারতের জন্য চেক দেওয়াটা কঠিন হয়ে যাবে। এবং সেভাবেই তাদের এই বাংলাদেশের কত ২,৫০০ কিলোমিটার মনে হয় নাকি আরও বেশি, আমি সঠিক জানি না, যদি ভুল না করি এরকমই, যে ২,৫০০ না ৪,৫০০ কিলোমিটার একেবারে চারিদিক দিয়ে বর্ডার। তাহলে এই ৪,৫০০ কিলোমিটার বর্ডার ভারতের সিল করে দিতে হবে। সিল করলে হবে না, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। এই যে দিনে রাইতে বাংলাদেশে ট্রাক আসবে যাবে, ট্রেন আসবে যাবে, তো রোধ করতে পারবে না অস্ত্র। কাজে বাংলাদেশের সরকার বিশ্বস্ত হইতে হবে ভারতের। আচ্ছা, এখন ইউনূস সরকার কিন্তু বিশ্বাস করে নাই। ১৬ মাস যে সরকারটা ছিল বাংলাদেশে, ভারত তো তাদের সব ভিসা টিসা বন্ধ করে দিয়েছিল, সব ধরনের, ভারত আতঙ্কে ছিল। এমনও যদি পরিস্থিতি হয় তাহলে বাধ্য হইয়া ভারত সেনা অভিযান চালিয়ে বাংলাদেশ দখল করে নিতে পারে। যদি জামাতের মতন কেউ ক্ষমতায় যায়, দেশে জঙ্গিদের মতো ক্ষমতায় যায়, আর ভারত যদি মনে করে যে আমার দেশ ভেঙে টুকরা হয়ে যাবে, আমাদের কথা শুনতেছে না বাংলাদেশে, তারা সেই উলফার মতো সেই ট্রেনিং শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু ভারত দরকার হলে বাংলাদেশের অভিযান চালিয়ে বাংলাদেশ দখল করে নেবে। ভারত কিন্তু বাংলাদেশ দখল করে নেবে এই কারণে। আচ্ছা, এখন যে প্রসঙ্গটা বলি, ভিডিও বড় হয়ে যাবে, যে তারেক রহমান এখন বিপদে পড়ছে বিএনপি সরকার। কারণ ওই যে ২০০১ থেকে ২০০৫-এর যে ইতিহাসটা বললাম, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছে, ডক্টর ইউনূস করছিল, সেটাকে আবার তারেক রহমান সংসদে স্টাবলিশ করছে। এখন তো ভারতের মাথা ঘুরে গেছে যে অন্তত পক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ হয় সরকারে থাক, না হলে বিরোধী দলে থাক, তাদের বিশ্বস্ত, তারা চায় আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি ক্ষমতায় থাকলে তাদের আপত্তি নাই, কিন্তু তাদের বিশ্বস্ত হলো শেখ হাসিনা, আওয়ামী লীগ। ওই স্থানটা তাদের ভয় হলো পাকিস্তানপন্থী যে জামাত, এনসিপি, আরো যেসব জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে আছে, এইটি এটি সংসদে চলে গেছে, এটি শক্তিশালী হয়ে যেতেছে। ওই স্থানটা আওয়ামী লীগ থাক বাংলাদেশে। আওয়ামী লীগের তো আছে, সারা দেশে আওয়ামী লীগের কোটি কোটি লোক আছে, ৪-৫ কোটি সমর্থক আছে, ৩০% সমর্থক আছে, আওয়ামী লীগের আছে। ভারত চাইতেছে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে শক্তিশালী অবস্থানে থাক, তারেক রহমান ক্ষমতায় থাক, কিন্তু পাকিস্তানপন্থী জামাত যারা আছে ফিল্ডে অন্তত বাংলার আওয়ামী লীগ একটা শক্তিশালী অবস্থানে থাকুক, এইটা চাইতেছে তারা। এই কারণে তারেক রহমান যখন এটা নিষিদ্ধ করে দিছে টোটালে, তো আমার মনে হচ্ছে অচিরেই আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকার বাধ্য হবে, আমার মনে হইতেছে। কারণ এই ঘটনার পরে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারত, তারেক রহমান, বিএনপি এতে কিন্তু অসন্তুষ্ট। তারা কিন্তু এখন এই সরকারের পিছনে লেগে যাবে যে কিভাবে সরকারকে
সরাইয়ে দিয়ে দরকার হলে আওয়ামী লীগকে বসানো যায়, বা জামাত এনসিপি সহ যে জঙ্গি গোষ্ঠী আছে এদেরকে নির্মূল করা যায়। ইতিমধ্যে তারা কিন্তু এদেরকে নজরদারির ভিতরেই রাখছে। এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, প্রতিদিনই তো তারা বলতেছে। এই কর্নেল হাসিনুর যারা সমাবেশ সেমিনারে বলতেছে দিল্লি না ঢাকা, তাদের তো কোর্ট মার্শালি করছিল শেখ হাসিনা। তারা তো উলফাদের ট্রেনিংই দিচ্ছে, তদন্তে প্রমাণিত হয়েছে। তারপরে কোর্ট মার্শাল হয়েছিল, তাদের জঙ্গিদের ট্রেনিং দিয়েছিল, কোর্ট মার্শাল হয়েছে তাদের। এখন তারা প্রতিদিনই বলতেছে এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন তারেক রহমান এবং বিএনপি সরকার এখন কিন্তু টোটাল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নজরদারিতে আছে। এইটা একটা ফাইসালা কিন্তু আসতে হবে। আমার অবজারভেশন, আমরা রাজনীতি করি তো ভাই, আমরা কথা বললে তো আপনারা বুঝেন না, গালাগালি করেন। বহুত গভীর তথ্য আমাদের কাছে আসে, আমরা আপনাদেরকে জানাই। তখন কোন যে ভারতের টাকা খাইছে, না হলে কি আমেরিকার টাকা খাইছে, না হলে ইসরায়েলের টাকা খাইছে। এই তথ্যগুলো তো আপনারা জানেন না। ভূ রাজনীতি, আন্তর্জাতিক পলিটিক্স, জিও পলিটিক্স, এ তো ছোট্ট ভিডিওর মধ্যে তো বেশি কিছু বলতে পারতেছি না। কিন্তু বিএনপি সরকার কিন্তু বিপদে, তারেক রহমান সরকার কিন্তু বিপদে। তারা কিন্তু ভারতের এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের রোশানলে পড়ছে এখন এই আওয়ামী লীগকে কেন্দ্র করে। দেখেন, হয়তো হাইকোর্টে একটা রিট করাবে, পরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিব, তাহলে আবার ভারতের আপত্তি থাকবে না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, একটা শক্তিশালী অবস্থানে তারা থাকবে। কোন অবস্থায় পাকিস্তানপন্থী যারা রাজাকার, আল বদর, আল শামস, যারা ইনকলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা বলবে, এই গোষ্ঠীটা যাতে বাংলাদেশে উত্থান না হয়। থাক, বিএনপির সাথে কাজ করছে, জিয়াউর রহমানের সাথে ভারত কাজ করছে, তারেক রহমানের সাথে কাজ করবে, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগকে অবশ্যই শক্তিশালী অবস্থানে বাংলাদেশে দেখতে চায়। শেখ হাসিনা মামলা শেষ করে বা আপাতত শেষ না করলেও আওয়ামী লীগের রাজনীতিটা, নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নিবে এবং নিবে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিন। আপনারা মনে করেন যে আমি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সভাপতি, আপনারা মনে করেন যে আমি যে ভিডিও কথাবার্তা বলি হয়তো টাকার জন্য বলি, টাকা নেই। আমার কোনো ফেসবুক আইডি, 7-8টা আইডি, আমার কোনো ইউটিউব চ্যানেল আমার মনিটাইজেশন করা না। আমি ওগুলো সময় পাই না। আমি দুটোর কথাই যে বলি, যখন সময় পাই বলে ছেড়ে দেই। আমি টাকার জন্য এগুলো করি না। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। ভিডিওটা একটু শেয়ার করে দিন।